নতুন নাটকের সূচনা হয়েছে বার্সেলোনাতে। যে যাবে সিজনের মাঝামাঝি সময়ে বলেছিল সে বার্সেলোনা ছাড়তে চায়, তাকে বারবার রিকোয়েস্ট করা হয় বার্সেলোনা বোর্ড থেকে আরও 1 বছর তার দায়িত্ব কন্টিনিউ করে যাবার জন্য, এবং ফাইনালি সে বার্সেলোনা বোর্ডের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এবং বার্সেলোনা বোর্ড প্রেসিডেন্ট জাভি সবাই একসাথে বিষয়টা সেলিব্রেট পর্যন্ত করে। কিন্তু বর্তমানে ফুটবল দুনিয়াতে যে নিউজটা সার্কুলেট হচ্ছে সেটা হচ্ছে জাভিকে স্যাক করা হতে পারে এই বছর শেষে। মানে যেই কোচ আপনার লেজেন্ডারি প্লেয়ার, সে কোচ হিসেবে অতটা ভালো করতে পারে নাই, কিন্তু তাকে আপনি সম্মানের সাথে বিদায় দিতে পারতেন, যে সম্মানটা সে ডিজার্ভ করে, যে সম্মানটা সে চেয়েছিল, এবং এই জন্যই সে সিজনের মাঝামাঝি সময় জানিয়ে দিয়েছিল এই বছর শেষে সে চলে যাবে। তাকে আপনি বারবার রিকোয়েস্ট করে রেখে দিলেন এবং ফাইনালি তাকে আপনি বিদায় করতে চাচ্ছেন, তাকে অসম্মান করে স্যাক করে। লিওনেল মেসি বার্সেলোনা লেজেন্ড, তাকেও আমরা বিদায় দিয়েছি কান্না ভরা চোখে, এখন জাভিকে বিদায় দিতে হতে পারে আরও খারাপ ওয়েতে। আমি জানি না এই নিউজটা সত্যি কিনা বা সত্যি হবে কিনা, বাট যা রটে তার কিছু তো ঘটে, যার জন্যই এইরকম নিউজ আমরা শুনতে পাচ্ছি। তো আমরা ডেফিনেটলি বার্সেলোনা ফ্যান হিসেবে এই জায়গাতে এম্বারেসড ফিল করছি যে এত নাটকের কি আদৌ কোনো প্রয়োজন ছিল, যেখানে যাবে সিজনের মাঝামাঝি সময় বলে দিয়েছিল আমি চলে যেতে চাই, তখনই আপনি নিয়োগ দিতে পারতেন নতুন কোনো ম্যানেজারকে, যার পরিকল্পনা অলরেডি সে করে ফেলতে পারতো কোন প্লেয়ারকে নেক্সট সিজন সে ব্যবহার করবে, কোন প্লেয়ারকে সে সেল করে দেবে, এবং টিমটাকে কি ওয়েতে সে ফুটবল খেলাবে, সব কিছু সে অলরেডি কিন্তু রেডি করে ফেলতে পারতো। এবং আমরা এই মুহূর্তে অলরেডি একটা নতুন কোচ কাকে পেতে যাচ্ছি নেক্সট ইয়ার সেটা জেনে যেতে পারতাম। কিন্তু আমরা বারবার জাবিকেই রিকোয়েস্ট করলাম যে জাবি থেকে যাও থেকে যাও থেকে যাও। জাবি যখন এটা অ্যাকসেপ্ট করে নিল, তাকে আমরা বলছি না, তোমাকে আমাদের দরকার নেই, তুমি চলে যাও। মানে কতটা অসম্মান একটা লেজেন্ডারি প্লেয়ারকে আপনি করছেন, যেটা আসলে মেনে নেওয়া একজন ফুটবল ফ্যান হিসাবে, একজন বার্সেলোনা ফ্যান হিসাবে আপনার লেজেন্ডকে এরকম যেভাবে ট্রিট করাটা আসলে খুবই খুবই এম্বারেসিং একটা ব্যাপার। এবং এইটাতেই বোঝা যায় যে বার্সেলোনা বোর্ড কতটা ইনডিসিশনে ভুগতেছে। ভিক্টর রুকের সিচুয়েশনটা আপনি দেখেন, 35 মিলিয়ন আপনি কিনলেন, কিন্তু তাকে আপনি প্রপার ওয়েতে ব্যবহার করছেন না, তাকে অলরেডি সেল করে দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন। আপনি 36 বছরের লেভেনডস্কিকে এখনও নেক্সট ইয়ার কন্টিনিউ করার পরিকল্পনা করছেন, যেখানে রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে, যেটা অফিসিয়াল না, কথা চলছে যে তার জন্য যদি হাই প্রাইস আসে তাকে সেল করা হতে পারে। টনি ক্রুসের মতো পাসিং অ্যাবিলিটি মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে কি আদৌ রয়েছে? তবুও তার বয়স হয়ে যাচ্ছে জন্য তাকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে। মদ্রিচ ডেফিনেটলি চলে যাচ্ছে, এদিকে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করছে, তাদের ম্যানেজমেন্ট লেভেলটা জাস্ট আউটস্ট্যান্ডিং। কিন্তু আমরা এরকম ইনডিসিশনে ভুগছি, যেন আমরা এখন পর্যন্ত জানি না নেক্সট ইয়ার চাপে কন্টিনিউ করবে নাকি নতুন কোনো কোচকে আমরা দেখব। নতুন কোনো কোচ আসলে এই শর্ট টাইমের মধ্যে এখন তাকে ডিসিশন নিতে হবে যে কোন প্লেয়ারকে সে রাখবে, কোন প্লেয়ারকে সেল করবে, এবং কী ওয়েতে বার্সেলোনার প্লেয়ারগুলোকে সে ব্যবহার করবে। তো এই শর্ট টাইম যদি একজন কোচকে দেওয়া হয়, ডেফিনেটলি তার জন্য এটা আইডিয়াল না। যদি কোনো কোচ আগেই রিনিয়োগ দেওয়া হতো বা তাকে ফাইনাল করা হতো যে যাবি চলে গেলে এই কোচকে আমরা নিয়োগ দেবো, হান্সি ফ্লিক অথবা অন্য কেউ, তাহলে আমরা দেখতে পেতাম যে তার পরিকল্পনাটা কি, সে কাকে আসলে রাখতে যাচ্ছে, কাকে সেল করতে যাচ্ছে। বার্সেলোনার বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের সহজ একটা সমাধান হতে পারে, আপনি ফ্র্যাঙ্কি ডিয়ংকে এই বছর স্যালারি দেবেন অলমোস্ট 70 মিলিয়ন। 70 মিলিয়ন হিউজ একটা স্যালারি, এবং তাকে যদি আপনি সেল করে দেন আপনি উল্টো 70 মিলিয়ন পাবেন। সো আপনি তাকে সেল করে দিলে 70 মিলিয়ন আপনার স্যালারি সেভ হচ্ছে, এবং তার কাছ থেকে আপনি 70 মিলিয়ন উল্টো আর্ন করছেন। লেভেনডস্কির জন্য 100 মিলিয়নের কাছাকাছি অফার আসছে। 100 মিলিয়নের কাছাকাছি যদি নাও হয়, আপনি অ্যাটলিস্ট 80-90 মিলিয়নে যদি লেভেনডস্কিকে সেল করে দেন, আপনি অলমোস্ট 170-80 মিলিয়ন আপনি শুধুমাত্র আর্ন করে ফেলতে পারতেছেন এই দুইটা প্লেয়ার থেকে। এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে অলরেডি 80 মিলিয়নের উপরে আর্নিং হয়ে গেছে বার্সেলোনার। এবং এর পাশাপাশি যদি আপনি দুই একটা আরও টপ প্লেয়ার বা অর্থাৎ মিড সারির প্লেয়ারও সেল করতে পারেন, যেটা হয়তো নতুন কোচ চাচ্ছে না তাকে ব্যবহার করতে, তাহলে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। যেখানে সার্জিও রবার্টোর উল্টা কন্ট্রাক্ট রিনিউ করা হচ্ছে, বিকজ বার্সেলোনা লাভ স্প্যানিশ প্লেয়ার, এটা আমরা সবাই জানি। এবং স্প্যানিশ প্রীতির জন্যই সার্জিও রবার্টো, যে প্লেয়ারটাকে সব থেকে বার্সেলোনা ফ্যানরা কম দেখতে চায় স্কোয়াডে, সেই প্লেয়ারটাকে কন্ট্রাক্ট রিনিউ করা হচ্ছে আরও 1 বছরের জন্য। এবং আমরা জানি না নেক্সট ইয়ার কোচ কে আসছে, সে আদৌ সার্জিও রবার্টোকে চাই কিনা। তো এই সিচুয়েশনে মানে আমরা জাস্ট ফ্যানরা জাস্ট মানে হতাশ হতে পারি, রাগ করতে পারি, এর বেশি আমরা কিছুই করার রাইট আমাদের নাই। এবং লাপোর্তা কি করছে সে নিজেও জানে না। এবং লাপোর্তার প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল যে একসময় সে সাকসেস অর্জন করেছিল বার্সেলোনাকে, কিন্তু এখন মনে হচ্ছে আসলে তার ওইখানে কতটুকু ক্রেডিট ছিল আই ডোন্ট নো, বিকজ সেই সময় হয়তো কোচ মাস্টার মাইন্ড আমাদের গার্দিওলা ছিল, সে কিছু
সাহসী সিদ্ধান্ত নিয়েছিল, যার জন্য হয়তো সেই সাকসেসটা আমরা পেয়েছিলাম, যেখানে আসলে লাপোর্তাকে আমরা হুদাই ক্রেডিট দিয়ে থাকি। সো এখন আমাদের হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার নাই। আরেকটা বিষয়, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, বার্সেলোনা জাভিকে রাখতে চাচ্ছে, বার্সেলোনা জাভির জায়গায় যদি নতুন হাই প্রোফাইল কোচ নিয়ে আসে, তাহলে কিভাবে আপনি তাকে স্যালারি দিবেন বা হচ্ছে কী করে রাখবেন? হাই প্রোফাইল কোচের তো কস্ট অনেক। আসলে ব্যাপারটা হাই প্রোফাইল কোচের কস্ট অনেক না। হাই প্রোফাইল একজন কোচ পেপ গার্দিওলা, তার স্যালারি মানে ইয়ারলি 21 মিলিয়ন, 21 মিলিয়নের মতো কাছাকাছি সে স্যালারি পেয়ে থাকে। এখন আপনি বলবেন যে এটা তো আহামরি আসলেই না, বিকজ আসলে একজন প্লেয়ারকে আপনি কিনতেছেন, যেমন ভিক্টর রুকেকে বার্সেলোনা কিনেছে 35 মিলিয়নে, 35 মিলিয়নে, কিন্তু এই প্লেয়ারটাকে অতটা বার্সেলোনা কিন্তু ব্যবহার করেনি, কিন্তু তবু আপনি 35 মিলিয়ন খরচ করে ফেলেছেন তার জন্য। সেখানে পেপ গার্দিওলার মতো কোচ 21 মিলিয়ন স্যালারি পাচ্ছে। সো তাদের তাদের স্যালারিটা বেশি না। হ্যাঁ, তাদের একটা প্রজেক্ট দিতে হয় যে আমি তোমার জন্য এই পরিমাণ টাকা খরচ করবো প্লেয়ারগুলো নিয়ে আসার ক্ষেত্রে। কিন্তু অনেক কোচই রয়েছে, যেমন হান্সি ফ্লিক বার্সেলোনায় যে কোনো শর্তে আসতে প্রস্তুত এবং তার স্যালারিও কমাতে সে প্রস্তুত। মোটামুটি সে 15-16 মিলিয়নে সে স্যালারিতে চলে আসবে বার্সেলোনা, এবং তার যদি ট্রান্সফার বাজেটের কথা বলা হয়, সে বার্সেলোনা স্কোয়াড নিয়ে অলরেডি হ্যাপি। কিছু জায়গাতে তাকে কিছু প্লেয়ার দিলেই হবে, এরকমই তার আবদার। সে বার্সেলোনা দায়িত্ব নেওয়ার জন্য এতটাই মানে আগ্রহ নিয়ে বসে আছে। এখন পর্যন্ত সে অপেক্ষা করছে শুধুমাত্র বার্সেলোনার জন্য। সো এখন আপনি বলেন যে বার্সেলোনা আসলেই হাই প্রোফাইল কোচ আনতে ব্যর্থ হবে, বিকজ বার্সেলোনা কি এতটাই টাকার অভাব? না, এতটা টাকার অভাব না। বার্সেলোনা যে কোনো হাই প্রোফাইল কোচকে নিয়ে আসতে পারবে এবং তাকে সুন্দর একটা প্রজেক্ট দেওয়ারও বার্সেলোনার ক্ষমতা রয়েছে। এবং বার্সেলোনা যদি 150 মিলিয়নেরও প্লেয়ার সেল করে এই সামারে, তাহলে বার্সেলোনা যে প্রবলেমটা রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটা আর থাকবে না, সেটা 1:1 হয়ে যাবে। যেটা আসলে 1:1 অনেকে হয়তো বুঝবেন না। আপনি যত টাকার প্লেয়ার সেল করবেন তত টাকার প্লেয়ারই আপনি কিনতে পারবেন, এটাকে বলো 1:1 রেশিও। সো এই রেশিওতে বার্সেলোনা চলে আসলে বার্সেলোনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যে এই রেশিওতে কিন্তু রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে রয়েছে, সব টিমই রয়েছে, কিন্তু বার্সেলোনা এই সিচুয়েশনে কিন্তু বর্তমানে ছিল না, যার জন্যই বার্সেলোনার উপর বেশ কিছু রেস্ট্রিকশন ছিল যে বার্সেলোনা প্লেয়ার কিনতে পারবে না, বা হচ্ছে প্লেয়ার কেনার ক্ষেত্রে বার্সেলোনাকে স্যালারি ক্যাপের ইস্যু রয়েছে। এই প্রবলেমগুলো কিন্তু বার্সেলোনা সলভ হয়ে যাবে যদি বার্সেলোনা কিছু প্লেয়ার সেল করে দেয়, এবং এটা জাভিয়ার তেবাসও কিন্তু বলেছে। সো এই সিনারিওগুলো যদি আপনি কনসিডার করেন, জাস্ট মনে হয় যে বার্সেলোনা কি করতে যাচ্ছে, বার্সেলোনা কি পরিকল্পনা করছে আমরা আসলেই জানি না। সো লেটস হোপ ফর বেস্ট, কি হয় দেখা যাবে। আর নাথিং ইজ অফিসিয়াল ইয়েট।